গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আপনারা শুনবেন বিমল করের লেখা উপন্যাস সঙ্গিনী। আজ পড়ব উপন্যাসটির প্রথম পর্ব। মহিপতি আলমারি খুলে কিছু কাগজপত্র বের করে নিচ্ছিল। বাইরে কুকুরটা ডেকে উঠল। প্রথমটায় সে কান করল না, দরকারি কাগজগুলো বেছে আলাদা করছিল। পরে সামান্য মনোযোগ দিয়ে ডাকটা শুনল। নিজের পোষা কুকুরের ডাক সে চেনে। মনে হলো বাইরে কেউ এসেছে, বাগান থেকে ফুল ছিঁড়তে বা গাছের পেয়ারা চুরি করতে। ভিখিরি টিখিরিও হতে পারে। আলমারির পাল্লা বন্ধ করতে করতে ঘরের ভেতর থেকেই মহিপতি উঁচু গলায় কুকুরটাকে বার কয়েক ডাকল। তারপর বাইরে এলো মহিপতি। কুকুরটা তখনও ডাকছে। বারান্দায় এসে মহিপতি দেখল তার বাড়ির ফটকের ওপারে এক মহিলা, এপারে তার পোষা কুকুর। বাগানটুকু পেরিয়ে তাড়াতাড়ি মহিপতি ফটকের সামনে এসে গেল। কুকুরটাকে তর্জন করতে লাগলো। এই বাচ্চু, চুপ চুপ কর, শাট আপ। মুখোমুখি দাঁড়িয়ে মহিপতি আরও অবাক। চিনতে পেরেও চিনতে পারছিল না, বিশ্বাস হচ্ছিল না। বিমূঢ় হতচকিত অবস্থা। কয়েক মুহূর্ত যেন কীরকম আড়ষ্টতার মধ্যে কাটল। তারপর দেশলাইয়ের কাঠি জ্বলে ওঠার মতন মহিপতির চোখের দৃষ্টিতে সবিস্ময় আনন্দ জ্বলে উঠল। আরে তুমি! ওপার থেকে কোনো সারা শব্দ নেই। মহিপতিকে ধীরে সুস্থে স্পষ্ট করে গভীর চোখে সে দেখছিল। ঠোঁটে সামান্য হাসি, চোখ উজ্জ্বল। মহিপতি তার কুকুরের মাথায় মুখে হাত বুলিয়ে দেবার জন্যে খানিকটা নুয়ে পড়েছিল। চুপ কর, যা, পালা বেটা, জলদি ভাগো। খুব অবাক করে দিয়েছি না? হ্যাঁ, ভীষণ অবাক। মহিপতি বলল। এখনও যেন বিশ্বাস করতে পারছি না। পারছো না? তাহলে আরও একটু সময় নাও, ছুঁয়ে টুঁয়ে দেখো। এখন তো দিনের আলো। সরল পরিহাস করে ও হাসল। মহিপতি হাসল। ভেতরে এসো। ভেবেছিলাম তাই যাব, ফটকও খুলেছিলাম, কিন্তু তোমার যা পাহারাদার, ভয় পেয়ে আবার এসে দাঁড়িয়েছি। মহিপতি সহাস্য মুখে ফটক খুলল। এসো। না, এখন থাক। আমি রয়েছি, ভয় কি? বাচ্চু চুপ করে গেছে। এসো। না, এখন থাক, ওরা দাঁড়িয়ে আছে। কারা? মহিপতি গলা বাড়ালো। অনেকটা তফাতে ছোটোখাটো একটা দল, 5-7 জন হবে হয়তো। মাঠে গাছতলায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে, কে যেন হাত পা ছড়িয়ে বসেও পড়েছে। মহিপতি বলল, তোমার দল? কোথায় যাচ্ছ সব? সুবর্ণরেখা? শুনেছি এদিক দিয়েই সোজা। আর কতটা হাঁটতে হবে? বেশি নয়, সিকি মাইল টাক। মহিপতি ফটক খুলে বাইরে এসে আবার বন্ধ করল। চলো খানিকটা এগিয়ে দিই তাহলে। কয়েক পা হেঁটে মহিপতি বলল, সত্যি তুমি আজ সকালে আমায় চমকে দিয়েছ পার্বতী। পার্বতী আর চোখে মহিপতিকে দেখল। ভেবেছিলাম কাল বিকেলেই চমকে দেব। কাল? কালকেও এসেছিলে? না, কাল বিকেলে তোমাকে দেখলাম। লাল রঙের একটা মোটর বাইকে করে আসছিলে। আমরা তখন ওই স্টেশনের পিচের রাস্তাটায় দাঁড়িয়ে বেড়াতে বেরিয়েছি। ওরা পানের দোকানে দাঁড়িয়ে পান কিনছিল, আর তুমি কাঠগোলার সামনে তোমার মোটর বাইক দাঁড় করিয়ে কথা বলছিলে। তারপর দেখলাম এই রাস্তাটায় নেমে পড়লে। মহিপতি পার্বতীকে দেখছিল। বলল, ডাকলে না কেন? ভালো করে না চিনেই ডাকবো? সকালে ভালো করে চিনলে? খানিকটা তাই। আজ এই রাস্তা দিয়ে যেতে যেতে খুঁজছিলাম। বাড়িঘর তো 2-4টে। তোমার বাড়ির সামনে এসে দেখলাম ফটকের গায়ে নাম পদবি ঝুলছে তোমার, এম চৌধুরী। মানুষটার সঙ্গে নাম পদবি মিলল, যদিও মানুষটা দেখলাম না। একটু সন্দেহ ছিল বই কি। মহিপতি অকারণে নিচু গলায় হাসল।
নাম ধরেই ডাকলে পারতে। পার্বতী কোনো জবাব দিল না। তার দল আর খানিকটা দূরে, এদিক পানেই তাকিয়ে আছে, অবাক হয়েছে নিশ্চয়। হাঁটতে হাঁটতে পার্বতী এবার বলল, ওরা খুব অবাক হয়ে গেছে। আমি ওদের বলেছিলাম, তোমরা এগো, আমি আস্তে আস্তে যাব, এক গ্লাস জল খেয়ে নেব বাড়ি থেকে চেয়ে। বিশ্বাস করেনি, ভেবেছিল আমি অচেনা বাড়ি থেকে জল চেয়ে খেতে পারবো না। কই, জল তো খেলে না? এই সাত সকালে কে জল খায়? এমনি বলেছিলাম ওদের এগিয়ে দিতে। রবি বাজি ধরেছিল 5 টাকা, আমি নাকি পারবো না। বললাম, তোমরা এগো, দূরে দাঁড়িয়ে দেখো, ঠিক পারবো। পার্বতী হাসল। মহিপতি দলটার দিকে লক্ষ্য করল। জনা 6, 4 জন বড়, একটা বুঝি সালোয়ার কামিজ পরা, অন্যজন বাচ্চা। মহিপতির দলটার দিকে তাকিয়ে বলল, পুজোর ছুটিতে দল বেঁধে বেড়াতে বেরিয়েছ? পার্বতী ছোট করে ঘাড় নাড়ল। পুজো শেষ করেই এলাম, দেওয়ালি পর্যন্ত থাকার ইচ্ছে। মহিপতি সামান্য অন্যমনস্ক হল। কাল রাতে মেঘলার মতন হয়েছিল, বৃষ্টি পড়েনি, হিম পড়েছে। হিমের ঠান্ডা এখনও মেঠো ঘাসে জড়িয়ে আছে। লতাপাতা আর্দ্র, লালচে ধুলো আর ভিজে ঘাসের ছোঁয়ায় তার পাজামার পায়ের দিকটা রং ধরেছে। এইমাত্র এই রং ধরল না, আগে থেকেই ধরে আছে, এখন আরও গাঢ় হচ্ছে। মহিপতি বলল, ভালো করেছ। পুজোর সময় একটা ভিড় আসে, তেমন কিছু নয় যদিও, পুজোর পরই আসল ভিড়। এরা 5-7 দিন থেকেই পালাবে, দেওয়ালি পর্যন্ত কমই থাকে। তবে এই সময়টাই ভালো। কোথায় উঠেছ? ওই যে লাইনের ধারে, ওই দিকটায়। পার্বতী হাত দিয়ে পশ্চিমের দিকটা দেখালো। বেল ক্রসিংয়ের ওপারে, ঠিক যে রাস্তাটা লাইন বরাবর চলে গেছে। তোমাদের এখানের নাম আমার মনে থাকে না। মহিপতি চিনে নিতে পারল। কার বাড়ি? সত্যবাবুদের? কে সত্যবাবু? আমরা এসেছি ভাড়া নিয়ে, বোধহয় মিথ্যে বাবুর বাড়ি। পার্বতী এবার গলা তুলে হাসল। মহিপতিও হেসে ফেলল। পার্বতী বলল, আসার সময় শুনেছিলাম বাংলো বাড়ি ভাড়া পেয়েছি, এসে দেখলাম ও মা, বাংলোর কি চেহারা, পা দিতেও ঘেন্না করছিল। ততক্ষণে ওরা দলের কাছে পৌঁছে গেছে। মহিপতিকে ওরা দেখছিল, বোধহয় ইতিমধ্যেই কিছু কথাবার্তা হয়েছে নিজেদের মধ্যে। বিস্ময় এবং কৌতূহল সবার চোখেই স্পষ্ট করে দেখল। পার্বতী হেসে বলল, এই নাও, নিয়ে এলাম। কই, আমার বাজির টাকা কে দিচ্ছ, দাও। রবি গলা ঝেড়ে কেসে বলল, কথা ছিল তুমি জল চেয়ে খাবে। পার্বতী চোখ কুঁচকে বলল, বাহ, মানুষটাকে যখন ধরে আনতে পারলাম তখন জল চেয়ে খাওয়া কি অসাধ্য ছিল? না, তা নয়, তবে বাজির কন্ট্রাক্ট তুমি মানোনি। মানিনি? ইয়ার কি? টাকা বের করো। পার্বতী কৃত্রিম ধমক দিল। রবি দুপা সরে গেল। বাজি ইজ বাজি। তুমি বাজির শর্ত না মানলে সব ক্যান্সেলড। তোমায় তো আমরা ধরে আনতে বলিনি পাবিদি। মহিপতি এবার হেসে বলল, উনি আমায় ধরে আনেননি, বেঁধে এনেছেন। পার্বতী ভাঙা খোঁপা দুলিয়ে বলল, নাও, হলো তো। এবার তোমাদের পরিচয় করিয়ে দিই। এই বেঁধে আনা ভদ্রলোকটি আমার পুরনো বন্ধু, নাম মহিপতি চৌধুরী। বলে পার্বতীর দলের দিকে তাকিয়ে মাস্টারনির মতো হাসল। পরেই আবার গম্ভীর মুখ। তোমরা যে ভেবেছিলে এম চৌধুরী নিশ্চয় কোনো বেহারি হবেন, মথুরা প্রসাদ চৌধুরী কি ওই রকম কিছু, তা নয়। একে আমি কাল বিকেলেই দেখেছি, আজ একবার সন্দেহটা মিলিয়ে নিলাম। মহিপতি পরিচয় পর্বের সূত্রপাতে নমস্কার করল হাত তুলে। পার্বতী মহিপতির দিকে তাকিয়ে বলল, আর এরা? উনি হলেন আমার ভগ্নিপতি শশধর পালিত, আর ও হলো আমার শুধু পতি। রবি আমার সম্পর্কে দেওর, ডাকে দিদি বলে। আর ওকে তুমি দেখেছ,
তখন অবশ্য পেনি ফ্রক পরত আমার বোন এলা। বলে পার্বতী সহাস্য মুখে বাচ্চা ছেলেটার দিকে তাকালো। তুমি কে বাবা বলো তো? সেন্ট পল, বাচ্চাটা বলল। সমস্যার হাসি উঠল। পার্বতীর যিনি পতি অর্থাৎ ফর্সা গোলগাল চেহারার মানুষটি বলল, ওর নাম সন্তু। স্কুলে দিদিমণিদের কাছে রোজ বাইবেলের গল্প শুনতে শুনতে বেচারার সেন্ট হওয়ার ইচ্ছে হয়েছিল খুব, তা ওর মা ওকে সেন্ট করে দিয়েছে। আমরা থাকি শ্যামবাজারে, পল স্ট্রিটে। সেই হিসেবে ছেলে আমার পল স্ট্রিটের সেন্ট বা সন্তু। আবার এক দফা হাসি। সেন্ট পল বিন্দুমাত্র অপ্রতিভ হল না, বরং ওর মার কাছে এসে ঘন হয়ে দাঁড়ালো। মহিপতি আদর করে সন্তুর মাথার চুল ঘেঁটে দিল। এলা বলল, সন্তু, তোর বাবার নাম বল। ফাদার পূর্ণেন্দু। এলা সরু গলায় খিলখিল করে হেসে উঠল। রবিও হাসছিল। পূর্ণেন্দু বলল, ছেলে আমার ওয়েল ট্রেন্ড। মহিপতি হাসাহাসি শেষ করে এলাকে দেখছিল। এই কি এলা? সত্যি চেনা যায় না, চেনার উপায়ও নেই। মহিপতি যখন দেখেছে তখন এলা একেবারেই বাচ্চা, ছিপছিপে চেহারা ছিল। পেনি ফ্রক না হোক, হাঁটু পর্যন্ত ঝোলানো ফ্রক পরত। নাকটা ছিল লম্বা, থেকে থেকে টনসিলের জ্বরে ভুগত। আর আজ সেই এলা তরুণী। তাকে ঠিক সালোয়ার কামিজ মানায় না, চোখে বেয়ারা লাগে। হয়তো শখ করে পড়েছে। বাইরে বেড়াতে এসে কত রকম শখ কতজনেই দেখায়। এলাকে দেখতে দেখতে মহিপতি হেসে বলল, এলাকে চেনা যায় না? এলা সলজ্জ হাসল। বুকের কাছে উড়নিটা আরও গুছিয়ে নিল সতর্কভাবে। শশধর দূরে ঝোপ জঙ্গল আকাশের দিকে তাকিয়ে বলল, সবই তো হলো, কিন্তু আমাদের আজ কি আর নদী যাওয়া হবে? রোদ চড়ে উঠেছে। রবি খুব ব্যস্ত হয়ে উঠল। আরে বাহ, নদী দেখতেই আসা, যাওয়া হবে না মানে? চলো চলো, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। বলতে বলতে পা বাড়ালো রবি। মহিপতিকে লক্ষ্য করে বলল, আর কতটা পথ বলুন তো? মহিপতি বলল, প্রায় এসে পড়েছেন, সামান্য আর। ওই যে দূরে জোড়া গাছ, তারপরই নদীর পার। পুরো দলটাই হাঁটছিল আবার। মহিপতি সামান্য অপেক্ষা করে বলল, আপনারা এগোন, আমি ফিরি। ফেরার পথে নিশ্চয় জলতেষ্টা পাবে, তখন যদি এই গরিবের বাড়ি ঘুরে যান। আপনি আছেন তো বাড়িতে? খানিকক্ষণ থাকব। মহিপতি কুণ্ঠিত হয়েই যেন বলল, আমার একটা জরুরি কাজ ছিল, তবুও আপনাদের জন্য খানিকটা অপেক্ষা করব। পার্বতী চোখ তুলে মহিপতিকে দেখল। আমাদের ফিরে আসা পর্যন্ত তুমি কি অপেক্ষা করতে পারবে? বরং তুমি আজ কাজেই চলে যাও, বাড়িতে চলে যেও, তেষ্টা পেলে ডাকাডাকি করব। মহিপতি বলল, তবু দেখো, আমি খানিকক্ষণ আছি। মহিপতি ফিরল। ওরা সামনের দিকে মেঠো পথ ধরে নদীর দিকে এগোতে লাগল। রোদ বেশ চড়ে উঠছে। যেতে যেতে রবি বলল, তুমি জোর একটা সারপ্রাইজ দিলে পাবিদি, আমরা থ মেরে গিয়েছিলুম। পার্বতী কৌতুক অনুভব করে হাসছিল। বলল, আরও কত সারপ্রাইজ আছে দেখো না। মানে? ভদ্রলোক কি ম্যান অফ সারপ্রাইজেস? পার্বতী হেঁয়ালি করে জবাব দিল, কি করে বলবো? আমি কি ভদ্রলোকের কথা বলছি? দেখো না, এই ঘাটশিলায় কত রকম সারপ্রাইজ হয়। শশধর সিগারেট ধরাতে ধরাতে জিজ্ঞেস করল, ভদ্রলোক কি করেন? কি জানি। বাড়িটা দিব্যি করে রেখেছেন, ছোটোর ওপরেও ডিসেন্ট লুকিং। পূর্ণেন্দু বলল, আমাদের ওই রকম একটা বাড়ি জুটলে হতো, একেবারে নিরিবিলি। পার্বতীর স্বামীর দিকে তাকিয়ে জবাব দিল, থাকতে পারতে না, অভ্যেসের বাইরে একটু আধটু আমাদের সয়, বেশি নয়। সন্ধ্যের দিকে মহিপতি এলো। এসে দেখল বাড়িতে কেউ নেই। পেছনের দিকে কুঠুরি মতন একটা ঘরে বাতি জ্বলছিল।
মহিপতির সাড়া পেয়ে মাঝবয়সী এক রাঁধুনি বামুন বেরিয়ে এলো। এসে বলল, বাড়ির বাবুটাবুরা বেড়াতে বেরিয়েছেন। মহিপতি মুহূর্ত কয় অপেক্ষা করল। ফেরার সময় হয়ে এসেছে ওদের, হয়তো এসে পড়বে এখুনি। বাড়ির সামনে এসে মহিপতি খানিকটা পায়চারি করল। পার্বতী যতটা বলেছিল ততটা তার মনে হচ্ছে না। বাড়িটা কিছু পুরনো, খোলার চাল মাথায়, নয়তো তেমন একটা খারাপ কিছু নয়। অব্যবহারের জন্যে কিছুটা ঝোপ জঙ্গল, খানিকটা মালিন্য, এ আর কোথায় না থাকে। বাড়ির সামনে কাঁটালতার বেড়া, শিউলি ঝোপ একপাশে, গন্ধরাজ আর আতা ঝোপ পাশাপাশি, কলাবাগানের গায়ে পেয়ারা গাছ কুয়াতলা, বড় বড় ঘাস রয়েছে মাঠে, সামনেই রেল লাইন। মহিপতি পায়চারি করতে করতে বাইরে এসেছিল। কাল পূর্ণিমা ছিল, আজও যেন ছোঁয়া লেগে আছে। ঝিমঝিমে জ্যোৎস্না ফুটেছে, বুনো ঝোপঝাড় আর টিলার ঢেউ দুপাশে। ওদিকে রাত্রের ধান খেতে জ্যোৎস্না ঝরে পড়ছে। অসার রেল লাইন, অনেকটা তফাতে সিগন্যালের লাল আলো একদৃষ্টে চেয়ে। মহিপতি মন্থর পায়ে হাঁটছিল। আশেপাশের ছাড়া ছাড়া বাড়িগুলো একেবারে ফাঁকা নয়। কোথাও টিমটিম করে বাতি জ্বলছে, কোথাও বা গলার শব্দ উঠছে। একটা জিপ গাড়ি বাগানের মধ্যে দাঁড়িয়ে। সরকারি ভাড়া বাড়ির পাঁচিল বুঝি নতুন করে গাঁথা, নতুন ইট চোখে পড়ছিল। কাঁচা সুরকির গন্ধ উঠছে কোথাও। সামান্য হেঁটে এসে মহিপতি দাঁড়ালো। ওই বোধহয় ফিরছে ওরা। খানিকটা দূর বলে দেখা বা বোঝা যাচ্ছিল না, কিন্তু একটা দল আসছে। মহিপতি দাঁড়িয়ে থাকল। ক্রমেই নানা গলার স্বর কানে আসতে লাগল। মহিপতি স্পষ্ট করে কিছু শুনতে পাচ্ছিল না, শুধুমাত্র একটা কলরব তার কানে আসছে। বোধহয় এমন একটা কথা উঠছে যে দলের সকলেরই কণ্ঠ সরব। গায়ের পাশ দিয়ে একটা জোনাকি উড়ে গেল। শূন্যে বার কয়েক পাক খেয়ে বুনো লতায় গিয়ে বসল, আবার উড়ল। এতক্ষণে মহিপতি ওদের দেখতে পাচ্ছে। শশধর, পূর্ণেন্দু, রবি, পার্বতী। এলা শাড়ি পরেছে, কিন্তু আরও একজন যেন শাড়ি পরা। ও কে? সন্তু চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছিল। রবি অট্টহাস্য হাসছে। কাছাকাছি এসে পড়েছিল ওরা। পার্বতী খানিকটা এগিয়ে। ও মা, তুমি? পার্বতীর সামনে দু পা এগিয়ে এসে দাঁড়ালো। এখানে এসে দাঁড়িয়ে রয়েছ? মহিপতি বলল, তোমাদের বাড়ি গিয়ে শুনলাম বেড়াতে বেরিয়েছ, অপেক্ষা করছিলাম। রবি হাত জোর করে সহাস্য মুখে বলল, প্রথমেই স্যার আপনার কাছে মাপ চেয়ে নিই। সকালে নদী ধরে হাঁটতে হাঁটতে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। তারপর দেখি আর একটা দল ওদিক দিয়েই ফিরছে। আমরাও তাদের পেছন পেছন ফিরতে লাগলাম। ফিরে দেখি, যাব বাবা, একেবারে অন্য জায়গায় হাজির। আপনার বাড়িতে আর জল খেতে যাওয়া হলো না, ভেরি সরি। মহিপতি হেসে বলল, আমিও বেশিক্ষণ বাড়িতে থাকতে পারিনি। যা বাঁচালেন। আমরা ভাবছিলাম আপনি ওয়েট করে করে বেজায় চটে যাবেন। না। মহিপতি মাথা নাড়ল আস্তে করে। পার্বতী বলল, তুমি সকালে একজনকে দেখনি বলে নতুন মানুষটির দিকে তাকালো। বাসনাদি, আমার মামাতো দিদি, শশধরবাবুর ধর্মপত্নী বলে হাসি মুখে ভগ্নিপতির দিকে তাকিয়ে কটাক্ষ করল পার্বতী। বাসনা সামান্য সরে দাঁড়িয়েছিল। মহিপতি কয়েক পলক দেখল বাসনাকে। চোখে কিছুটা বিস্ময়। যথারীতি নমস্কার করল। দিদি, এই ভদ্রলোকই সেই মহিপতি, সকালে যার কথা বলেছিলাম। চিনেছি, বাসনা বলল। পূর্ণেন্দু বলল, দাঁড়িয়ে লাভ কি, চলো। প্রায় গায়ে গায়ে সকলেই চলতে লাগলো বাড়ির দিকে। মহিপতি শশধরকে জিজ্ঞেস করল, কোন দিকে গিয়েছিলেন বেড়াতে? গিয়েছিলাম অনেকটা, ফেরার পথে স্টেশন হয়ে ফিরছি। কেমন লাগছে? ভালো, জলটা বেশ ভালো। পূর্ণেন্দু বলল, আমার কিন্তু খানিকটা ভেজা ভেজা লাগছে, ড্যাম্প।
সেরকম ড্রাই মনে হচ্ছে না। মহিপতি বলল, পুজোর সময় বৃষ্টি বাদলা হয়ে গেছে, কালো মেঘ করেছিল আকাশে। এই বাদলাটা কেটে গেলেই শীত পড়বে, ড্রাই হবে। আপনি কতদিন আছেন এখানে? দিন কি, বছর বলো। রবি পূর্ণেন্দুকে শুধরোতে গেল। মহিপতি বলল, তা বেশ কিছুকাল হলো, বছর ৬-৭। পার্বতী ঘাট তুলে মহিপতিকে শুধল। বছর ৬-৭ কি? তার আগে আবার কোথায় ছিলে? অন্য জায়গায়। মহিপতি মৃদু হাসল। বিহারেই? বাংলাদেশ বরাবরের মতোই ছেড়ে দিয়েছ তাহলে? না, ছেড়েছি কোথায়, ঝাড়গ্রাম প্রায়ই যেতে হয়, ওটা বাংলাদেশ। ও, তার ওপারে বুঝি যান না? রবি শুধল। কখনো সখনো খড়গপুরে যেতে হয়। কলকাতায় নয়? ওপাশ থেকে বাসনা বলল। না। শশধর সামান্য সরে গিয়ে বাসনার কাছে এলো, নিচু গলায় কিছু বলছিল। রবি বলল, এখানে আপনি কি করেন স্যার? মহিপতি সাধারণভাবে জবাব দিল, একটা ব্যবসার মতন আছে। কিসের? কাঠের। এলা সন্তুকে বকছিল। সন্তু একলা ঝোপের দিকে চলে যাচ্ছিল বারবার। এলা বলছিল, পরিষ্কার রাস্তা দিয়ে যেতে বলছি না, সাপে খোপে যখন কামড়াবে তখন বুঝবি। সাধারণ এলোমেলো কথা বলতে বলতে ওরা বাড়ি পৌঁছে গেল। বাগানের সামনেই দাঁড়ালো পার্বতী। এলাকে বলল, তুই গিয়ে একটু চায়ের ব্যবস্থা কর, আমি এখানে দাঁড়াই খানিক। বাসনা আগেই কয়েক পা এগিয়ে গেছে, সঙ্গে শশধর। এলা সন্তুকে নিয়ে এগিয়ে গেল। পূর্ণেন্দু আর রবিও নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির দিকে এগোলো। মনে হলো ওরা তাদের কথা বলছে। পার্বতী হেসে বলল, চলল সব তাসের আড্ডায়। কি তাসটাই খেলে, সকাল সন্ধে মানে না। ও রবি, শুনছ? তাস নিয়ে বসবে বসো, গলাবাজি করবে না। রবি যেতে যেতে ঘাড় ফিরিয়ে জবাব দিল, আমায় বলছো কেন? আমার গলা কোথায়? তোমরা তো বাবা কেটে ছেড়ে দিয়েছ। ও স্যার, আপনিও কি বেতাস? না হলে চলে আসুন, কিছু ইনকাম হয়ে যাবে। পার্বতী হাসছিল। মহিপতি বলল, ভদ্রলোক বেশ ফুর্তিবাজ। ভদ্রলোক বলছো কাকে? রবিকে? আরে রামও, ও ছোঁড়াও ভদ্রলোক হয়ে গেল, মস্ত পাজি ওটা। পার্বতী সরল স্নেহের গলায় বলছিল। সামান্য থেমে আবার বলল, আজ ওর পকেট থেকে ৮-১০ টাকা খসিয়েছি এইমাত্র, সব মিষ্টি টিষ্টি খেয়ে আসছে। শুনলে না কেমন বলল, আমরা ওর গলা কেটে ছেড়েছি? মহিপতি নীরব থাকল না, মৃদু গলায় হাসল সামান্য। তারপর চুপচাপ। পার্বতী আলস্যের বসে নিঃশ্বাস ফেলল দীর্ঘ করে। সামান্য বেঁকে শিথিল ভঙ্গিতে দাঁড়াল। আকাশ দেখল কয়েক পলক। মহিপতি দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সিগারেট ধরালো। খানিকটা স্তব্ধতার পর পার্বতী আচমকা বলল, তারপর? মহিপতি মনে মনে অনুভব করল এই তারপরের একটা অর্থ আছে, ওটা নিতান্তই ভূমিকা নয়, বাহুল্য নয়। মহিপতি বলল, তারপর আর কি? তোমার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। আমিও নয়। কিন্তু তুমি ভাবলে না কেন? এরকম জায়গায় আছো, কলকাতার এত কাছাকাছি, শয়ে শয়ে বাঙালি আসছে ছুটি কাটাতে, বেড়াতে, আর আমরা কি একবার এসে পড়তে পারি না? মহিপতি লক্ষ্য করে দেখছিল পার্বতীর গলার স্বরে কোনো পরিবর্তন ধরা পড়ে কিনা। বয়সেই হয়তো পার্বতীর গলার স্বর অল্প মোটা হয়েছে, এখন আরও গাঢ়, নরম মনে হয়। যতদূর মনে হচ্ছে আগে পার্বতীর গলার গাঢ়তার অভাব ছিল, হয় তরল না হয় রুক্ষই লাগত, কিংবা বেশি ঘনিষ্ঠ। স্বরের এই পার্থক্য তেমন যে স্পষ্ট হয়ে মহিপতির কানে ধরা পড়ল তা নয়, তবু মহিপতির এখন সেরকম মনে হলো। মহিপতি বলল,
কখনো সখনো মনে হতো, তবে আর কি, দেখা হয়ে গেল। সিগারেটের এক মুখ ধোঁয়া জলের মতন করে গিলে ফেলল মহিপতি। অল্প তফাতে পার্বতীদের বাড়িতে অনেকগুলো আলো জ্বলে উঠল। এ ঘরে ও ঘরে কুয়াতলার দিকে বাতাসের দমকা লেগে কলা পাতায় শব্দ হচ্ছে। মহিপতি বলল, অনেক বছর পরে দেখা না? 1 যুগ প্রায়। 10 তো হবে। 10 তো হবেই। মহিপতি নড়ে চড়ে ঘুরে দাঁড়াল পার্বতীর মুখোমুখি। তুমি বছর 6 এখানে আছো না? 6 শেষ হলো। আগের 4 বছর কোথায় ছিলে? অন্যদিকে, চাই বাসাতেও কাটিয়েছি কিছুদিন। কি করতে? কাঠের ব্যবসা? না, কাঠের ব্যবসাটা এখানে এসে শুরু করলাম। তার আগে কখনো চাকরি বাকরি করেছি, কখনো অন্য কিছু। আমার বিয়ে হয়েছে বছর 6 হলো। পার্বতী আচমকা বলল। মহিপতি বোধহয় কথাটা এভাবে প্রত্যাশা করেনি। পার্বতী কি বলতে চাইল বোঝার চেষ্টা করল মহিপতি। বিয়ের পর মেয়েরা মোটা হয়, তুমি হওনি। মহিপতি ইচ্ছে করেই পার্বতীর কথা থেকে সরে আসার জন্যে হালকা হবার চেষ্টা করল, মৃদু হাসল। মোটা হয়নি কে বলল? বেশ হয়েছি। না, খুব সামান্য, ওটা কিছু নয়। তুমি যেটুকু বদলেছ তা মুখে। মুখ তোমার খুব, কি বলবো, কাটা কাটা, মানে শার্প ছিল। এখন দেখছি পুরন্ত মতন। মানে ভোঁতা? পার্বতী হাসল। না না, ভোঁতা নয়। মহিপতি মাথা নাড়ল। ভোঁতা আমি বলিনি। পার্বতী মাটির দিকে তাকালো, বলল, ঘাস ভিজে রয়েছে, নয়তো একটু বসতাম। বাবা, তোমাদের এই জায়গায় হাঁটা বড় কষ্টের। এই উঁচু এই নিচু, আমার পায়ে ব্যথা ধরে গেছে, আজ কম হাঁটলাম না। আশপাশ দেখে মহিপতি বলল, বসতে হলে তোমার বাড়ির বারান্দা পর্যন্ত যেতে হয়। পার্বতী কথাটা কানে নিল না, অন্যমনস্ক হয়ে রেল লাইনের দিকে তাকিয়ে থাকল। মহিপতিও চুপচাপ, থেমে থেমে সিগারেট টানছিল। শেষ পর্যন্ত পার্বতী কথা বলল, কলকাতার খবর টবর কিছু রাখো? তেমন কিছু নয়। অমরেশদা মারা গেছে জানো? জানি। পার্বতী মহিপতির চোখের দিকে তাকালো। আর কিছু জানো না? মহিপতি যেন কুণ্ঠিত হলো, বলল, শুনেছি অমরেশদার স্ত্রী ভালোই আছে। কোথায় কার কাছে আছে জানো না? মহিপতি প্রসঙ্গটা চাপা দিতে চাইছিল, বলল, আমার সঙ্গে কারো যোগাযোগ নেই। এখানে পুরনো কেউ এলে দেখা সাক্ষাৎ হয়ে যায় যদি দৈবাৎ, তবেই যা শুনি। যাগে, তোমার কথা বলো। পার্বতী আলস্যের পায়ে সামনে হাঁটল, থামল, আবার ফিরে এলো। আমার সম্পর্কে তোমার উৎসাহ এখনও আছে নাকি? মহিপতির মনে হলো পার্বতী যথাসম্ভব নিস্পৃহভাবে কথাটা বলার চেষ্টা করলেও তার গলায় চাপা পরিহাস আছে। মনে মনে এই পরিহাস সয়ে নিল মহিপতি। সহজ করে বলল, আমাকে খুঁজে বের করতে তুমি অনেক বেশি উৎসাহ দেখিয়েছ। বাহ! পার্বতী কীরকম বিমূঢ় বোধ করল। মহিপতির মুখের চাপা হাসি লক্ষ্য করতে করতে বলল, চেনাশোনা লোক দেখলে খোঁজ করব না? করেছ বলেই বলছি। মহিপতি বলল, তোমার উৎসাহ বেশি। পার্বতী খানিক চুপ করে থাকল, ভাবল কিছু, বলল, আমার উৎসাহ বরাবরই একটু বেশি ছিল। মহিপতি সিগারেটের টুকরোটা ফেলে দিল। অল্প সময় নিল, যেন পার্বতীর কথার পর একটা ছেদ দিল। বলল, তোমার বাবা কোথায় আছেন? পার্বতী চোখ তুলে মাথার ওপর আকাশ দেখালো।
মহিপতি অন্যমনস্ক হল। মা? মা আরও আগে, বোধহয় তোমার কলকাতা ছাড়ার মাস কয়েক পরেই। নিঃশ্বাস ফেলল মহিপতি। দূরে একটা ট্রেন আসার শব্দ উঠেছে। পার্বতীদের বাড়ি থেকে আচমকা গান ভেসে এলো। রেডিও চালিয়ে দিয়েছে কেউ। হালকাভাবে মহিপতি বলল, এখন তাহলে মন দিয়ে ঘর সংসার করছো? করছি। খুশি? অখুশি বললে কি আমার জন্যে কাঁদতে বসবে? পার্বতী ঠাট্টা করে বলল, বলে অকারণে হাসল। মহিপতিও হেসে বলল, বললেও বিশ্বাস করতে পারবো না, স্বচক্ষেই দেখছি। কি দেখছো? আমাকে? তোমাকে, তোমার স্বামীকে, ছেলেকে। পার্বতী কৌতুকের চোখে মহিপতির দিকে তাকিয়েছিল। তার চিবুকের তলা পর্যন্ত কোনো রহস্যজনক হাসি গড়িয়ে এসেছে। মহিপতি জ্যোৎস্নার আলোয় অতটা লক্ষ্য করল না। বলল, তুমি ঘর সংসার করে সুখী সন্তুষ্ট হয়েছ দেখে ভালোই লাগছে। পার্বতী দু পলক যেন আরও গভীর করে মহিপতিকে লক্ষ্য করল। তারপর আচমকা বলল, নিজের পাপের ভার খানিকটা হালকা হচ্ছে বুঝি? মহিপতি হঠাৎ কীরকম চমকে গেল। পালানো চোর আচমকা পুলিশের হুইসেলের মুখোমুখি পড়ে যেরকম সন্ত্রস্ত ও বিহ্বল হয়ে পড়ে, মহিপতি অনেকটা সেই রকম সন্ত্রস্ত হল। অনেক কষ্টে এই শঙ্কিত সন্ত্রস্ত ভাব কাটিয়ে সে বলল, আমার পাপের ভার? কি জানি, হবে হয়তো। কথাটা তোমার মনে খুব ভালো লাগলো না? না লাগার কি? আমার কিন্তু বরাবরই একটা কথা মনে হয়েছে, তুমি চোরের মতন পালিয়ে গেলে কেন? বলে কয়ে যেতে পারতে। মহিপতি নিরুত্তর। পার্বতীকে সে দেখছিল না। পার্বতী কিছুক্ষণ আরও কোনো কথা বলল না। পরে বলল, আমি গোড়ায় গোড়ায় ভাবতাম তুমি আবার একদিন ফিরে আসবে। ছেলে মানুষই আর কি। পরে আর সে আশা করিনি। আবার একটা বিয়ে করলাম। এবার আর লুকোচুরি করে নয়। বিয়ে করে আমার লাভই হলো। নিশ্চিন্ত হয়ে নিজের দিকে তাকাতে পারলাম। মহিপতি বলার মতন কথা খুঁজে না পেয়ে এবং নীরব থাকা সম্ভব হলো না বলে বলল, তাহলে তোমার ক্ষতি কিছু হয়নি, বরং লাভ হয়েছে। হ্যাঁ, লাভই হয়েছে। বিয়ের গায়ে গায়ে কলকাতা শহরের অমন জায়গায় একটা বাড়ি, বোকাশোকা ভালো মানুষ গোছের একটা পুরুষ মানুষ, আর ওই বাচ্চা, একদিনেই 3-3টে পাওনা। সোজা লাভ নাকি? পার্বতী হাসতে লাগলো আপন মনে। মহিপতির কানে কথাটা লেগেছিল। সন্দেহ ভরে জিজ্ঞাসা করল, বাচ্চা? একই দিনে বাচ্চাটাকেও পাও কি করে? পার্বতী এবার গলা আকাশের দিকে তুলে জোরে হেসে উঠল। আমি পেটে ধরে নিয়ে যাইনি। তোমার বুঝি ভয় ধরে গিয়েছে শুনে? না গো মহিপতিবাবু, তোমার ভয়ের কিছু নেই। সন্তু অন্যের পেটে ধরা ছেলে। যার পেটে এসেছিল সে মরে গেছে। আমি তার জায়গা, তার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম একদিন। ব্যাস, সব আমার হয়ে গেল। মহিপতির মনে হলো পার্বতীর সর্বাঙ্গ চাপা হাসিতে কাঁপছে। রেলগাড়িটা কাছাকাছি এসে পড়েছিল। বিমল করের লেখা সঙ্গিনী উপন্যাসটির প্রথম পর্ব আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।